শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনে নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। অর্থনীতি সহ সব ক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষিক বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ের সময় এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সফরে মালয়েশিয়ার সাথে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ 5টি বিষয়ে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। ব্রিফিংয়ে বাংলাদেশের তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দেয়ায় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেয়া হয় লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। এরপরই একান্ত বৈঠকে মিলিত হন দুই নেতা। পরে দুদেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ 5টি খাতে সমঝোতা স্মারক সই হয়। এরপরেই যৌথ ব্রিফিংয়ে কথা বলেন দুই সরকার প্রধান। বাংলাদেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলা সহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা জানান ডক্টর ইউনুস। We are very happy. We restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we'll be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to the normal running of the country. এ সময় বাংলাদেশি তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ দেওয়ায় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান ডক্টর ইউনুস। সেই সাথে দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। To thank Malaysia for hosting us so much of our people, and we hope this door will remain open and continue to become wider so that we can host many other young people to come and work in Malaysia. ব্রিফিংয়ে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় ডক্টর ইউনুসের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। Commitment to our friends to ensure that Bangladesh is a great country with enormous potential and a great friend of Malaysia, can secure peace and promote progress and development for their people. বৈঠকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় জটিলতা নিরসনের পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে দেশটির সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। তাতে ইতিবাচক সায় দেন আনোয়ার ইব্রাহিম। পরে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিজনেস ফোরামে অংশগ্রহণ শেষে বিকেলে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন আজিয়াটা গ্রুপ মালয়েশিয়া ও হালাল ইন্ডাস্ট্রি সহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা। সেখানে দুদেশের মধ্যকার বাণিজ্যিক বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ। আগামী সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা হতে যাচ্ছে 45,098টি ভোটকক্ষ, 2,80,564টি। একই সাথে ভোট গ্রহণের দায়িত্বে থাকছেন 9,31,131 জন কর্মকর্তা। ইসির ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম সভা থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। একই সাথে আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন 12,78,00,000-এর বেশি ভোটার। এতে যাদের জন্ম 1 জানুয়ারি 2008 বা তার পূর্বে তারা যুক্ত হতে পারবেন। এবারের নির্বাচন ঘিরে ইসি 3 ধাপে ভোটার তালিকা প্রস্তুতির কাজ করছে। সবশেষ দ্বিতীয় ধাপের তথ্য খসড়া তালিকাভুক্ত ভোটার 12,61,00,000-এর বেশি। একই সাথে 31 অক্টোবরের মধ্যে যাদের বয়স 18 হবে চূড়ান্ত ভোটার তালিকায় তাদের যুক্ত করতে যাচ্ছে কমিশন। এছাড়া ভোট কেন্দ্রগুলো নজরদারিতে রাখতে কমিশনের পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বিএনপির 3 অঙ্গ সংগঠনের আলোচনা সভায় এই মুহূর্তে কথা বলছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ফেব্রুয়ারি মাসে নির্বাচনটাকে নিয়ে এসেছেন, তার কাজটা তিনি করেছেন, তাই না? তার কাজটা তিনি করেছেন। এখন আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, আমরা যেন এটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমাদের দিকে আঙুল তুলে কেউ যেন দেখিয়ে বলতে না পারে যে আমরা আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট।
এটা অত্যন্ত জরুরি কথা, কারণ আমরা বড় দল এখন, আওয়ামী লীগ নেই। আমাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে, একটা সম্পূর্ণ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যেন হয়, তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। এবং তার জন্য এখন থেকেই আমার মনে হয় ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দল তারা তাদের কাজ শুরু করবে, সেই প্রস্তুতি গ্রহণ করবে এবং সেইভাবেই তারা তাদের নির্বাচনকে করবে। একটা আপনার কথা সবসময় বলা হয়, এটা হলো যত দোষ নন্দ ঘোষ বলে একটা কথা আছে না, অর্থাৎ এনিথিং হ্যাপেন্স ইন দ্য কান্ট্রি ব্যাড, তার বিএনপি তাই করে, তাই বলে না। এই জায়গাটা তো হচ্ছে ইচ্ছা বিএনপিকে বেনাইন করার জন্য, যেহেতু বিএনপি হচ্ছে সম্ভাব্য সারথি, যেহেতু বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে, সুতরাং তার বিরুদ্ধে এই সমস্ত মেলাইন করে তাকে যত খাটো করার চেষ্টা করা যায়। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা একসাথে 15 বছর লড়াই করেছি, একসাথে আমরা জেলে থেকেছি, কারাগারে থেকেছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর অন্তরীণ ছিলেন। আমাদের নেতা এখনো তিনি নির্বাচিত অবস্থায় আছেন। আমাদের এমন একটা পরিবার নেই যে আমরা এফেক্টেড হয়ে গেল। সুতরাং এই জিনিসগুলোকে মনে রেখে যে আসুন আমরা সবাই মিলে এই দুঃখ কষ্টগুলোকে কাটিয়ে আমরা একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি। আমি আমার ছোট ভাইটার মুখে, ছোট বোনটার মুখে, আমার মায়ের মুখে একটু হাসি ফুটিয়ে তুলি এবং একটা সুন্দর সমাজ করে তুলি। এটা না হলে আমাদের এত চেষ্টা, এত পরিশ্রম, এত রক্তপাত সবকিছু ব্যর্থ হয়ে যাবে। ওই মায়ের চোখের সামনে তো আমি দাঁড়াতে পারি না যখন সে বলে যে বাবা কি হলো। দর্শক, যুব দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন, আমরা সরাসরি সেখানে ছিলাম। যাচ্ছি পরের খবরে। ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করার চেয়ে ষড়যন্ত্র করছে, এই অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। এ সময় চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে সরকারকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার আরাফাত রহমান কোকো। দেশের স্বাভাবিক রাজনীতি থাকলে তারই অকাল মৃত্যু হতো না। জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি। তারা নানাভাবে, নানা কায়দায় ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এটিকে আপনারা দমন করুন, দুষ্কৃতিকারীদেরকে উচ্ছেদ করুন, চাঁদাবাজ দখলবাজ যারা আছে তাদের বিরুদ্ধে আপনার পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর হতে বলুন। জুলাই শহীদের স্বপ্ন পূরণে স্বচ্ছ প্রক্রিয়ায় জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জনগণ যেন নির্ভয়ে ভোট দিয়ে সরকার নির্বাচিত করতে পারে, সেই দাবি তার। সকালে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় একথা বলেন তিনি। জানান, জুলাইয়ের শহীদ ও আহতদের পরিবার যেন কোনোভাবেই উপেক্ষিত না হয়, সেজন্য নেতাকর্মীদের কাজ করার কথা বলেন তিনি। সবার চাওয়া গণতন্ত্রের পথে এগিয়ে যাবে বাংলাদেশ, একসাথে কাজ করে সেই চাওয়া পূরণ করার আহ্বান তার। ভোট এমন উৎসব মুখর পরিবেশে একটা সচ্ছল নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ভোট হতে হবে, যেখানে জনগণ যার ভোট তাকে ইচ্ছা তাকে দিবে, নিঃসঙ্গ চিত্তে দিবে, নির্ভয়ে দিতে পারে, এরকম একটি পরিবেশ হবে। পিআর পদ্ধতি নয়, দেশে একটি সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ। জামায়াতকে এই পিআর নিয়ে সমস্যা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন এলডিপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ। বিকেলে মগবাজারে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। বলেন, জনগণকে নির্বাচনমুখী করলে দেশের নানা সংকট কেটে যাবে।
সরকার নির্বাচনের ঘোষণা দেওয়ায় সাধুবাদ জানান তিনি। বলেন, কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর জন্য অজুহাত তুলছে। নির্বাচন ব্যাহত হয় এমন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। বলেন, দেশ জুড়ে আইন শৃঙ্খলার চরম অবনতি। লটারির মাধ্যমে পুলিশ প্রশাসনে বদলি করার বিষয়টির সমালোচনা করে বলেন, গুরুত্ব বিবেচনা করে কর্মকর্তা বিবেচনা করা উচিত। অন্তর্বর্তী সরকার দলীয় সরকার নয়, আশা করা যায় তারা একটি নিরপেক্ষ সরকার, এমন মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের মানুষ সংস্কার চায়। রাষ্ট্র সংস্কারে যে জুলাই জাতীয় সনদ তৈরি করা হবে তাতে সব দল সই করবে বলে আশা করেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। জাতীয় সনদ চূড়ান্ত করতে দেশব্যাপী ১,৩৩৭ জন মানুষের কাছ থেকে তথ্য নিয়ে জরিপ চালায় সুজন। এতে ৪০টি প্রশ্নের উত্তর নেওয়া হয়। জরিপের তথ্য উপাত্ত তুলে ধরতে সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলন করে সংস্থাটি। বলা হয়, প্রধানমন্ত্রীর একক কর্তৃত্বের পরিবর্তে মন্ত্রিপরিষদ শাসিত সরকার পদ্ধতি প্রবর্তন করা, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, সংসদের ২ কক্ষেই বিরোধী দলকে ডেপুটি স্পিকার নির্বাচিত করার বিষয়ে মতামত এসেছে। জরিপে নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এবং না ভোটের বিধান ফিরিয়ে আনার পক্ষে মতামত দিয়েছেন ৮৩% মানুষ। মানুষ সংস্কার চায়, মানুষ পরিবর্তন চায় এবং ওই পরিবর্তনটা যাতে সুনিশ্চিত হয় সেই জন্যই তারা ভোট দিতে চায়। জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক ৩০-এর অধিক রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে এই পর্যন্ত আমরা ৮২টা বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি। অর্থনীতি আগের তুলনায় স্থিতিশীল, তবে অনেকের আশা পূরণ করা যায়নি। সাংবাদিকদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জানান, আগের সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় প্রকল্প নেওয়া হতো, এখনও তা বন্ধ করা হয়েছে। তবে যেসব প্রকল্প অগ্রসর হয়েছিল তা অব্যাহত রাখা হয়েছে। তার মতে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির ক্ষেত্রে সরকার অনেক বাস্তববাদী। অর্থ উপদেষ্টা বলেন, বাজেটে সব পক্ষ সুযোগ সুবিধা চায়, কিন্তু কেউ কোনো কর দিতে চায় না। রাজস্ব আদায় বাড়ানোর তাগিদ দেন উপদেষ্টা। রাজস্ব আদায় এখনো চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জটা আমরা যে 7.5 GDP রেশিওটাকে হয়তো আমরা চেষ্টা করছি বাড়াতে, তবে এখানে চেষ্টা করছি করাপশন যেন না হয়, এনবিআর লোকজন যেন আরেকটু কর্মতৎপর হয়। এনবিআর ট্যাক্স, নন ট্যাক্স রেভিনিউ আমরা আদায় চেষ্টা করছি। কারণ আশা করি মোটামুটি কিন্তু আমরা এই সামনের দিকে আমরা একটু বেটার করব। চালের দাম বৃদ্ধির কারণেই জুলাইয়ে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি জানান, বাজার স্থিতিশীল রাখতে আমদানি নীতিতে পরিবর্তন আনা প্রয়োজন। মঙ্গলবার দুপুরে কৃষি ঋণ নীতিমালা ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেন গভর্নর। কৃষির গুরুত্ব বিবেচনায় প্রতি বছর এ খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। এবছর কৃষিতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৯,০০০ কোটি টাকা, যা গত বছরের চেয়ে ২.৬৩% বেশি। এটি আরও বাড়ানো উচিত বলে মনে করেন গভর্নর। সুদ হারে ভর্তুকির চেয়ে সময়মতো ঋণ পাওয়া কৃষকের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন ডক্টর মনসুর। টার্গেট অ্যাচিভ করলে হবে না, কারণ টার্গেট এবছর টার্গেট 2.7%, which is very unambitious. আমার প্রবৃদ্ধি হবে লোনে অন্তত পক্ষে 6-8% হয়তো হবে। 8% হলে এখানে 2%, আমি আবার পিছিয়ে পড়ছি আরো। আমার মানে এগ্রিকালচারের যে হিস্সাটা সেটা কিন্তু তারা পাচ্ছে না। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন সব খবর। যুক্তরাষ্ট্র থেকে 2টি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যয় হবে 935 কোটি টাকা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই জাহাজ কেনার অনুমোদন দেওয়া হয়েছে। জাহাজ দুটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে কেনা হবে। এদিকে দেশের জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে 2 কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিঙ্গাপুর থেকে এই 2 কার্গো এলএনজি আনতে ব্যয় হবে 987 কোটি টাকা। খাদ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়ার পর ভারত থেকে চাল আমদানির তৎপরতা শুরু হয়েছে। খামারবাড়ি থেকে আইপি সংগ্রহ এবং ব্যাংকের ঋণপত্র খোলা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। তবে আমদানিতে 62% শুল্ক থাকায় মুনাফা নিয়ে শঙ্কায় পড়েছেন আমদানিকারকরা। বলছেন, পরিবহন খরচ আর বন্দর চার্জের
পাশাপাশি উচ্চ শুল্ক পরিশোধ করলে দাম বেশি পড়ে যাবে। গতবারের মতো এবারও আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি জানান তারা। বলছেন, শুল্ক প্রত্যাহার করা হলে চালের দাম কেজিতে 8 থেকে 10 টাকা কমে আসবে। বেসরকারি পর্যায়ে 5 লাখ টন চাল আমদানির জন্য গত রোববার 242 জনকে অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এসব চাল বাজারজাত করতে হবে 30 সেপ্টেম্বরের মধ্যে। ইতিমধ্যে মোটামুটি সবাই আইপি করার জন্য অ্যাপ্লাই করেছে, এনসি করার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এখানে এখন একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে ডিউটি। চাউল আমদানির ক্ষেত্রে 62% ডিউটি রয়েছে। যদি সরকার এই ডিউটি বহাল রাখে তাহলে তো ইন্ডিয়া থেকে চাউল নিয়ে আসলে কম দামে চাউল বাজারজাত করা যাবে না। পশ্চিমা বাজারে একাধিক চ্যালেঞ্জ থাকলেও প্রায় 17% বাড়ল রফতানি লক্ষ্যমাত্রা। চলতি অর্থ বছরে $63 বিলিয়ন পণ্য ও সেবা বিদেশে পাঠাতে চায় সরকার এবং ব্যবসায়ীরা, যার বড় অংশই আসবে পোশাক রফতানি থেকে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের দীর্ঘ বৈঠকের পর জানানো হয়, আগামী 1 বছর বিদেশে $63 বিলিয়ন পণ্য ও সেবা পাঠাবে বাংলাদেশ, যা আগের বছরের চেয়ে প্রায় 17% বেশি। সর্বোচ্চ আয়ের আশা ওভেন পোশাক থেকে। বাণিজ্য উপদেষ্টা জানালেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ আরও কমানোর ব্যাপারে আলোচনা চলছে। পাশাপাশি কিছু ইস্যুতে আলোচনার জন্য চিঠি দেওয়া হয়েছে ভারতের বাণিজ্য মন্ত্রীকে, তবে এখনও সাড়া মেলেনি। আপনারা জানেন যে আমাদের অনেক ধরনেরই চলতি অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা। আইন শৃঙ্খলা ভালনারেবল কথাটা কতটুকু সঠিক আমি ঠিক জানি না। আমার জানা মতে আইন শৃঙ্খলার সমস্যা আছে, বাট ভালনারেবল মেবি নট দি রাইট ওয়ার্ড। এবং যে জায়গায় বিচ্ছিন্ন বিভিন্ন জায়গায় সংকট আছে, সামগ্রিকভাবে কোনো সংকট আইন শৃঙ্খলার নেই। আমরা যে 20% শুল্ক আরোপিত হয়েছে আমাদের উপরে, আমাদের 15% বা তার থেকে কম করার প্রচেষ্টায় আমরা বাণিজ্য মন্ত্রণালয় এবং মানে বাণিজ্য মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয়ের যে সম্মিলিত প্রয়াস, সেটা এখনো জারি আছে এবং এটা থাকবে। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার কাজের মাঝামাঝি অবস্থায় এসে তার পক্ষে লড়তে আবেদন জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না। সোমবার তার পক্ষে এই আবেদন ট্রাইব্যুনালে তুলে ধরেন আইনজীবী নাজনীন নাহার। তবে ট্রাইব্যুনাল সাফ জানিয়ে দেন, সময় পেরিয়ে যাওয়ায় সেই সুযোগ আর নেই। এদিন চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দেন শহীদ জুনায়েদের বাবা শেখ জামাল হাসান সহ 2 জন। জুলাই আন্দোলনে সাভারে ইয়ামিন হত্যা এবং 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে আবেদনের প্রেক্ষিতে ইয়ামিন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 14 সেপ্টেম্বর এবং শাপলা গণহত্যা মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 12 নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আমি জেডাই খান পান্নার পক্ষে ওনার এই অ্যাপ্লিকেশনটা জাস্ট পুট ইন করেছিলাম কোর্টে এবং কোর্টকে জানিয়েছিলাম ওনার ডিজায়ারটা কি, এবং উনি কোর্ট বলেছেন যে যেহেতু একজন আইনজীবী অলরেডি নিয়োগ হয়ে গেছে, এখন আর এটা সম্ভব না। শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, কাজেই এই পর্যায়ে বা এই কারণে তার আবেদন বিবেচনা করার কোনো সুযোগ নেই। তবে তিনি যদি সিবি জমা দিয়ে যান তাহলে অন্য কোনো মামলায় সেটা ট্রাইব্যুনাল বিবেচনা করে দেখতেও পারে। পরিকল্পিতভাবে বিচার বিভাগকে অস্থিতিশীল করতে খায়রুল হকের জামিন শুনানিতে হট্টগোল করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। দুপুরে বিচার কার্যে ফ্যাসিবাদের দোসরদের বিশৃঙ্খলার প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ সময় ফোরামের নেতারা বলেন, দিল্লিতে বসে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা খরচ করে বহিরাগতদের সঙ্গে নিয়ে বিচার বিভাগ ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এক্ষেত্রে তাদের হয়ে কাজ করছেন কয়েকজন সিনিয়র আইনজীবী। এজলাসে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে মারধর করা হয়েছে দাবি করে এর বিচার চান তারা। এ সময় ফোরামের মহাসচিব প্রধান বিচারপতির কাছে আইনজীবীদের নিরাপত্তার দাবি জানান। মাননীয় প্রধান বিচারপতির কাছে আবেদন জানাই, আমাদেরকে রক্ষা করুন। আওয়ামী সন্ত্রাসীদের হাজার হাজার কোটি টাকা আজকে বিতরণ করছে কোর্টের অভ্যন্তরে বিশৃঙ্খলা করার জন্য। এতদিন
ফ্যাসিস্টদেরকে রক্ষা করার জন্য বর্ণচোরা হিসাবে দায়িত্ব পালন করেছে। কাজেই এই বর্ণচোরাদের বিচার বাংলার মাটিতে অবশ্যই হতে হবে। দর্শক, আপনাদের আগেই জানিয়েছিলাম বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বিএনপির 3 অঙ্গ সংগঠনের আলোচনা সভা চলছে, আর সেখানে এই মুহূর্তে ভার্চুয়ালি কথা বলছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সুবিধার বিস্তারের জন্য এই সেক্টরে যে অর্থ যারা কাজ করছেন, অর্থ যেটা যে অর্থটা ওনারা ইনকাম করছেন, এখানে একটা সমস্যা আছে যে সহজ উপায়ে অর্থটা তারা দেশে আনতে পারছেন না, সরাসরি তাদের কাছে আনতে পারছেন না, এবং যাতে তারা আনতে পারেন সেজন্য পেপাল, রেইজ, স্ট্রাইপের মতন যেটা ওয়াইজ স্ট্রাইপের মতন যে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে আছে, এই সুবিধাটা যাতে চালু করা যায়, এর ভিতরে কিভাবে চালু করে, যে কোথায় কি সমস্যা আছে, এই রিলেটেড যারা লোকজন আছে তাদের সাথেও আমরা আলোচনার চেষ্টা করছি, তাদের সাথে আমরা কথা বলছি, এর মধ্যে তাদের সাথে কথাবার্তা হয়েছে। উদ্যোক্তা বা এন্টারপ্রেনার আছে যে এটা তৈরির জন্য রাষ্ট্রীয় পর্যায় থেকে সুযোগ সুবিধা কিভাবে দেওয়া যেতে পারে ছোট ছোট এন্টারপ্রেনারকে, সেই বিষয়ে কাজ করছে আমাদের টিম, তারা আমাদেরকে অ্যাডভাইস তৈরি করছে আমাদের জন্য। স্টার্ট আপ বিজনেসকে সার্বিকভাবে কিভাবে উৎসাহিত করার পাশাপাশি তরুণ উদ্যোক্তা বা এন্টারপ্রেনার যাদের আছে তাদের জন্য আরো হাইটেক পার্ক বা ইনকিউবেশন সেন্টার স্থাপন, এগুলো নিয়েও কাজ করছে। এগুলো আমাদের চিন্তা ভাবনার মধ্যে রয়ে গিয়েছে, যেটা নিয়ে আমরা পরিকল্পনা গ্রহণ করতে পারবো এবং বাস্তবায়ন কিভাবে করা যেতে পারে সেটিও আমরা চিন্তা ভাবনা করছি। প্রিয় তরুণ যুবক ভাই বোনেরা, আমি মনে করি তরুণ যুবক উদ্যোক্তাদের নেওয়া প্রযুক্তি নির্ভর প্রকল্পগুলোর মধ্যে যেসব প্রকল্প নতুন কর্মসংস্থান বা জব অপরচুনিটি তৈরি করতে সক্ষম হবে, সেই ধরনের প্রকল্পকে সহজ শর্তে সরকারের পক্ষ থেকে কিভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া যায়, এই বিষয়টি আমাদের সার্বিক বিবেচনার মধ্যে রয়েছে। সার্বিক গুরুত্ব দিয়ে আমরা এই বিষয়গুলোকে বিবেচনা করছি। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের প্রিয় ভাই বোনেরা, তরুণ যুবশক্তির জন্য প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং প্রশিক্ষণ নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য অর্থাৎ ইয়াং জেনারেশনের জন্য দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বিএনপির গৃহীত সকল পরিকল্পনা ইতিমধ্যে সারা দেশে তারুণ্যের সমাবেশে আমরা তুলে ধরেছি। হাসপাতালের পার্কিংয়ের একটি প্রাইভেট কার থেকে 2 যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধারের পর স্বজনদের অভিযোগ এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যুক্তরাষ্ট্রে পাঠানোর কথা বলে এজেন্সি 25 লাখ টাকা নিয়েছে, সেই টাকা ফেরত চাওয়ায় হত্যা করা হয়েছে তাদের। তবে অস্বাভাবিক কিছু দেখছে না বলে দাবি করেছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ চলছে। রাজধানী মালিবাগের ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেট কারের ভেতর থেকে সোমবার উদ্ধার হয় 2 পুরুষের মরদেহ। নিহত জাকির হোসেন ও মোহাম্মদ মিজান নোয়াখালীর চাটখিলের বাসিন্দা। ঢাকায় ভাড়া গাড়ি চালান জাকির, মিজান দীক্ষা নিচ্ছিলেন ড্রাইভিংয়ের। গাড়িটা আপনার এখানে অবদান করে রাখছে, ওইখানে গাড়ি অবদানের মাধ্যমে টাইমের ভিতরে আমার ছেলেকে অবস্থা করে মারি চলে গেছে। সুপরিকল্পিতভাবে এদেরকে হত্যা করা হয়েছে এবং ওই টাকা দেওয়ার কথা বলে ওরে হত্যা করার কারণে এ যখন দেখছে এরও মেরে ফেলছে। কিভাবে ঘটলো, কেন ঘটলো, এটার অ্যান্সার তো আসলে এই মুহূর্তে আমার পক্ষে দেওয়া সম্ভব না। এটা হচ্ছে আসলে পোস্টমর্টম রিপোর্ট, ওই ভিসেরা রিপোর্ট বা কেমিক্যাল এক্সামিনেশন রিপোর্ট এবং এর সাথে সিআইডির যে এক্সপার্ট টিমের যে রিপোর্ট, এগুলো সব মিলে না হলে তার আগে পর্যন্ত আমি কিছু বলতে পারবো না। দর্শক, সব খবরের আয়োজনে আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। মাইলস্টোন ট্র্যাজেডির সুষ্ঠু তদন্ত এবং বিচার সহ 8 দফা দাবিতে স্কুল সংলগ্ন মেট্রো স্টেশন ডিপোর সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহত শিক্ষার্থীদের অভিভাবকরা। দাবিগুলোর অন্যতম সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ, নিহতদের 5 কোটি ও আহতদের 1 কোটি টাকা ক্ষতিপূরণ, স্কুল শাখার প্রধান শিক্ষিকাকে 72 ঘন্টার মধ্যে অপসারণ। অভিভাবকরা বলেন, ট্র্যাজেডির প্রায় 3 সপ্তাহ পেরিয়ে গেলেও ঘটনার তদন্ত ও বিচারের বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। নিহত শিশুদের পরিবারের সাথে সরকারের তরফ থেকে এখনো কোনো ধরনের যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ করেন তারা।
স্কুল শাখার হেডমিস্ট্রেস জব অপরচুনিটি তৈরি করতে সক্ষম হবে সেই ধরনের প্রকল্পকে সহজ শর্তে সরকারের পক্ষ থেকে কিভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া যায় এই বিষয়টি আমাদের সার্বিক বিবেচনার মধ্যে রয়েছে। সার্বিক গুরুত্ব দিয়ে আমরা এই বিষয়গুলোকে বিবেচনা করছি। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের প্রিয় ভাই বোনেরা, তরুণ যুবশক্তির জন্য প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং প্রশিক্ষণ নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য অর্থাৎ ইয়াং জেনারেশনের জন্য দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বিএনপির গৃহীত সকল পরিকল্পনা ইতিমধ্যেই সারা দেশে তারুণ্যের সমাবেশে আমরা তুলে ধরেছি। হাসপাতালের পার্কিংয়ের একটি প্রাইভেট কার থেকে 2 যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধারের পর স্বজনদের অভিযোগ এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যুক্তরাষ্ট্রে পাঠানোর কথা বলে এজেন্সি 25 লাখ টাকা নিয়েছে। সেই টাকা ফেরত চাওয়ায় হত্যা করা হয়েছে তাদের। তবে অস্বাভাবিক কিছু দেখছে না বলে দাবি করেছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ চলছে। রাজধানী মালিবাগের ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেট কারের ভেতর থেকে সোমবার উদ্ধার হয় 2 পুরুষের মরদেহ। নিহত জাকির হোসেন ও মোহাম্মদ মিজান নোয়াখালীর চাটখিলের বাসিন্দা। ঢাকায় ভাড়া গাড়ি চালান জাকির, মিজান দীক্ষা নিচ্ছিলেন ড্রাইভিংয়ের। গাড়িটা আপনার এখানে অবদান করে রাখছে ওইখানে গাড়ি অবদানের মাধ্যমে টাইমের ভিতরে আমার ছেলেকে অবস্থা করে মারি চলে গেছে। সুপরিকল্পিতভাবে এদেরকে হত্যা করা হয়েছে এবং ওই টাকা দেওয়ার কথা বলে ওরে হত্যা করার কারণে এ যখন দেখছে এরও মেরে ফেলছে। কিভাবে ঘটলো, কেন ঘটলো, এটারও অ্যান্সার তো আসলে এই মুহূর্তে আমার পক্ষে দেওয়া সম্ভব না। এটা হচ্ছে আসলে পোস্টমর্টম রিপোর্ট, ওই ভিসেরা রিপোর্ট বা কেমিক্যাল এক্সামিনেশন রিপোর্ট এবং এর সাথে সিআইডির যে এক্সপার্ট টিমের যে রিপোর্ট, এগুলো সব মিলে না হলে তার আগে পর্যন্ত আমি কিছু বলতে পারবো। দর্শক, সব খবরের আয়োজনে আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত। আপনারা দেখছেন সব খবর। মাইলস্টোন ট্র্যাজেডির সুষ্ঠু তদন্ত এবং বিচার সহ 8 দফা দাবিতে স্কুল সংলগ্ন মেট্রো স্টেশন ডিপোর সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহত শিক্ষার্থীদের অভিভাবকরা। দাবিগুলোর অন্যতম সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ, নিহতদের 5 কোটি ও আহতদের 1 কোটি টাকা ক্ষতিপূরণ, স্কুল শাখার প্রধান শিক্ষিকাকে 72 ঘন্টার মধ্যে অপসারণ। অভিভাবকরা বলেন, ট্র্যাজেডির প্রায় 3 সপ্তাহ পেরিয়ে গেলেও ঘটনার তদন্ত ও বিচারের বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। নিহত শিশুদের পরিবারের সাথে সরকারের তরফ থেকে এখনো কোনো ধরনের যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ করেন তারা। স্কুল শাখার হেডমিস্ট্রেস খাদিজা মিস, উনি হচ্ছে কোচিং ব্যবসার মূল হোতা। তাকে 72 ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে, চাকরি থেকে বাদ দিতে হবে। বাসায় যে বল, আম্মু কোচিং না করলে তো মিস আদর করে না, যেই বাচ্চা কোচিং করে আম্মু সেই বাচ্চাকে মিস আদর করে, জড়ায় ধরে, আমাদের তো ধরে না। আম্মু বারবার বলে আপনি আসেন আমাদের সাথে বসেন। কেন বসবো? আমি স্কুলে আমার ময়না পাখিটারে দিয়ে যাই নাই। আমি ওই ময়না পাখিটারে কয়লার টুকরা 6 দিনের পাই নাই। আমি 4 দিন পরে ডিএনএ করে তারপর আনছি ভাই। আমি কেন কোচিং করাবো? আমাদেরকে মেন্টালি প্রেসার দেওয়া হয়েছে। আমার সন্তান প্রতিদিনে এসে বলে ওর মার কাছে, আম্মু আমার সাথে আজকে স্যার মিসবিহেভ করেছে কোচিং করার না কারণে। জিয়াউর রহমানের মৃত্যুর সাথে শেখ হাসিনার হাত নেই তা নিশ্চিত করে বলা যায় না। শেখ হাসিনা দেশে ফেরার 13 দিনের মধ্যেই তিনি নিহত হন, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে রাজধানীর 13 দিনের মধ্যেই তিনি নিহত হন, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীর আয়োজনে তিনি এই মন্তব্য করেন। বলেন, আরাফাত রহমান কোকোর মৃত্যু বাংলাদেশের ক্রীড়া অঙ্গনকে পিছিয়ে দিয়েছে। তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার বলেও মন্তব্য তার। আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের উদ্যোগে জন্মদিন উদযাপন করেন দলের নেতাকর্মীরা। 17 তারিখে হাসিনা আসলো, জিয়াউর রহমান 30 তারিখে মৃত্যুবরণ করলো বা শাহাদাত বরণ করলো। তো জিয়াউর রহমানের শাহাদাত বরণের সাথে হাসিনার হাত নাই, এটা তো নিশ্চিত করে বলা যায় না। বিএনপি প্রতিশোধ এবং প্রতিহিংসা রাজনীতি করে নাই বলেই শেখ হাসিনা
নিরাপদে ছিল। চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ। সকাল 10টা থেকে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে ডাকসুর মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে। একই সাথে 18টি আবাসিক হল থেকেও দেয়া হচ্ছে আবেদন ফর্ম। এবার ফর্মের মূল্য রাখা হয়েছে 300 টাকা। আগামী 18 আগস্ট পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে। 19 আগস্ট মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। একজন প্রার্থী সর্বোচ্চ 5 জন সমর্থককে সঙ্গে নিয়ে ফর্ম তুলতে পারবেন। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট। ইশতেহারে নানা প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা বলছেন নির্বাচিত হলে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করবেন তারা। জুলাই অভ্যুত্থানের সাথে যারা রাষ্ট্রীয় সন্ত্রাস অথবা অপরাধের সাথে জড়িত ছিল তালিকা পাওয়ার সাথে সাথে তাদেরকে আমরা ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করেছি। এর পরেও আমরা বলছি যদি কেউ থেকে থাকে, হ্যাঁ, সেটা যদি তথ্য প্রমাণ থাকে যে হ্যাঁ সে অপরাধী, আমরা তাকে ভোটের আগ পর্যন্ত বাদ দেওয়ার জন্য আমরা অলরেডি নোটিশ করেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভেতর এবং বাইরে আটকা পড়ে শিক্ষক বহনকারী যানবাহন। বিক্ষোভকারীদের দাবি, চাকসু নির্বাচনের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বিকার। শিক্ষার্থীদের দাবি উপেক্ষিত। দ্রুত তফসিল ঘোষণা না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পরে বেলা 2:50 তালা খুলে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। সবশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1990 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের সব সাহিত্য প্রতিষ্ঠানগুলোতে নির্বাচনের মতো আয়োজন অলরেডি করে ফেলছে। তারা চাকসু নির্বাচনের ডেট পর্যন্ত ঘোষণা দিয়ে দিয়েছে, সেখানে এই বর্তমান তথাকথিত বিপ্লবী প্রশাসন তারা আমাদের তফসিল পর্যন্ত দিতে পারছে না। তো এখান থেকে যারা গাড়ি নিয়ে আসছে আর বাইরে থেকে যারা গাড়ি নিয়ে ভিতরে ঢুকবে, সব গাড়ি রুট ব্লক হয়ে গেছে। এখন আমি ওদের কাছে প্রশ্ন করলাম যে 4 জন শিক্ষার্থী এখানে বসে তালা মারিয়ে বসে আছে পুরো বিশ্ববিদ্যালয়ের গিয়ে, তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা এটা কি করতে চান। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের উদ্যোগে 3 দিনব্যাপী হজ ও ওমরা ফেয়ার 2025 শুরু হবে 14 আগস্ট। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 2 দিন চলবে এই মেলা। সকালে রাজধানীর হোটেল ভিক্টোরিতে সংবাদ সম্মেলনে জানানো হয় এই মেলার মাধ্যমে বিভিন্ন হজ এজেন্সির প্যাকেজ যাচাই বাছাই করা হবে। মধ্যস্বত্বভোগীদের প্রভাব ছাড়াই সরাসরি হজ এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ মিলবে। প্যাকেজে মিলবে 10 থেকে 20,000 টাকা ছাড়। হাব জানায় ডেডিকেটেড হজ ফ্লাইটের কথা বলে দ্বিগুণ ভাড়া নেওয়া হলেও কোনো এয়ারলাইন্স সেভাবে ফ্লাইট পরিচালনা করে না। বিমান ভাড়া সর্বোচ্চ 1,20,000 টাকা হওয়া উচিত মনে করে হাব। সেই ক্ষেত্রে আমাদের মন্ত্রণালয় এবার বিমান ভাড়া কমানোর জন্য উদ্যোগ নিয়েছেন। আমরা বিশ্বাস করি যৌক্তিকভাবে বিমান ভাড়াটা আরও কম হওয়া উচিত। সেখানে বিমান ভাড়াটা কম হলে প্যাকেজ মূল্য কমে আসবে। আবারও একটা বিরতি নিচ্ছি সব খবরের আয়োজনে, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। আওয়ামী লীগ আমলের সব সচিব ও আমলাদের অপসারণ করতে হবে, না হলে আগামী সপ্তাহে সচিবালয়ে ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে জুলাই মঞ্চ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধু ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। বক্তারা বলেন, বিপ্লবের 1 বছর পার হলেও এখনও উপদেষ্টা পরিষদ ও সচিবালয়ে ফ্যাসিস্ট আমলের সুবিধাভোগীরা বহাল। তাদেরকে রেখে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না। দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলছে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, অন্তর্বর্তী সরকার গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে এই সরকারের বিরুদ্ধেও আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বিগত ফ্যাসিস্ট শাসনামল অবসানের 1 বছর পার হবার পরেও এইসব খুনি ও মাফিয়া আমলারা কিভাবে বহাল থাকে এবং কি কারণে তাদেরকে অপসারণ ও গ্রেফতার করা হচ্ছে না, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানতে চাই। শেখ হাসিনার পরামর্শেই বর্তমান সরকার পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। দুপুরে ঝিনাইদহ সদরে দলের আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য সরকারকে সাধুবাদ জানান রাশেদ খান। গত 1 বছরে অন্তর্বর্তী সরকার জনগণের কোনো প্রত্যাশাই পূরণ করতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি। বলেন, উপদেষ্টাদের এপিএসটা দুর্নীতিতে জড়িয়ে পড়লেও সরকার কোনো ব্যবস্থা নিতে পারেনি।
সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছে, কারণ হাসিনা যা রেখে গিয়েছিল তিনি তাই শপথে রেখে দেশ চালাচ্ছেন। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্স প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ 2025 উদ্যোগে অংশ নিচ্ছেন 64 জেলার 630 জন সাঁতারু। পরিদর্শনে নৌবাহিনী প্রধান অনুশীলন দেখেন এবং প্রশিক্ষকদের সাথে মত বিনিময় করেন। এ সময় তিনি দক্ষতা বৃদ্ধিতে দিক নির্দেশনা দেন। নৌবাহিনী প্রধান বলেন, এই কর্মসূচি থেকে বিশ্বমানের সাঁতারু তৈরি হবে। তারা অলিম্পিক সহ আন্তর্জাতিক আসরে দেশের গৌরব বাড়াবে। এই প্রশিক্ষণ চলবে আগামী 5 নভেম্বর পর্যন্ত। আমি আশা করি আমাদের যে যুব সমাজ আজকে যে নতুন সাঁতারু তারাও একদিন ওই পর্যায়ে যাবে এবং তারাও দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে উজ্জ্বল করবে। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করলো মার্কিন ব্র্যান্ড কারভেল। এখন থেকে কারভেলের সফট সার্ভ আইসক্রিম পাওয়া যাবে বনানী বেইলি রোড, উত্তরার সেন্টার পয়েন্ট শপিং মলে অবস্থিত সিনাবন স্টোরগুলোতে। ব্র্যান্ড এম্পায়ার লিমিটেডের জেনারেল ম্যানেজার ডিএল নারায়ণ জানান, এটি শুধু একটি পণ্যের লঞ্চ নয়, ঢাকার মানুষের জন্য এক ব্যতিক্রমী অভিজ্ঞতা। উদ্বোধনে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট্রো। প্রথম দিন থেকেই স্টোরগুলোতে জমেছে ক্রেতাদের ভিড়। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।